একটা ছোট্ট গল্প বলে শুরু করি। রোনালদো তখন জুভেন্টাসে। তো জুভেন্টাস টিম কোনো একটা অ্যাওয়ে ম্যাচ খেলার জন্য চার্ট আউট বিমানে করে ফ্লাই করছে। সেই সময় একেবারে পেছনের দিকে, বিমানের পেছনের দিকে পিচ্ছে একটা খুব সুদর্শন ছেলে খুব গম্ভীর হয়ে বসে আছে। ক্রিস্টিয়ানো রোনালদো এদিকে ওদিকে অনেকের সঙ্গে কথা বলছেন, হঠাৎ করে নিজের সিট থেকে উঠে এসে ওই ছেলেটার পাশে বসলেন। ঘটনাক্রমে ছেলেটার পাশে সিটটা ফাঁকা ছিল। ছেলেটাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা তুমি বলো তো, তুমি সবসময় মুখ গোমড়া করে থাকো কেন? বিশেষ করে আমাকে দেখলে একটু বেশি মুখ কালো করে ফেলো। তো ছেলেটা একটু লজ্জা পেয়ে বলল যে, আমি আসলে ছোটোবেলা থেকে আপনাকে ঘৃণা করি। তো রোনালদো খুব অবাক হয়ে গেছে যে, আমাকে ঘৃণা করো মানে? তা বলতেছে যে, আমি তো আসলে আর্জেন্টাইন, আমি খুব মেসি ভক্ত, এই জন্য আমি আপনাকে ঘৃণা করি। তো রোনালদো বলতেছে যে, এই কদিন এতদিন তো তুমি আমার দেখলা, তা তোমার কি মনে হয় আমার কি ঘৃণা করা উচিত নাকি? তো ছেলেটা মাথা নিচু করে বলতেছে, না, আমার মনে হয় আপনি খুব ভালো একটা মানুষ। তো রোনালদো হাত বাড়া দিয়ে বললো যে, এখন আমরা তাহলে বন্ধু? ছেলেটা বলতেছে, ঠিক আছে আমরা এখন বন্ধু, কিন্তু আমি কিন্তু আপনার জন্য মেসিকে ঘৃণা করতে পারবো না, কারণ সে আমার আইডল। হ্যাঁ, দিস ইজ পাওলো দিবালা, যে পৃথিবীর হাজার হাজার আর্জেন্টাইনের মতো, কোটি কোটি আর্জেন্টাইনের মতো, এবং পৃথিবীর কোটি কোটি আর্জেন্টিনা ভক্তর মতো একজন মেসি ভক্ত। প্রবলেমটা হচ্ছে, গল্পটা এখানে এরকমভাবে যদি আমরা শেষ করতে পারতাম তাহলে এই কন্টেন্টটা বানানোর দরকারই ছিল না। কিন্তু এর ভিতরে যেটা আয়রনি সেটা হচ্ছে যে, এই যে মেসি ভক্ত ছেলেটা এবং একাধারে মেসি এবং রোনালদোর সতীর্থ ছেলেটা, এই ছেলেটার জীবনের সবচেয়ে বড় অভিশাপের নামও লিওনেল মেসি। বিশ্বাস করেন আর নাই করেন, আজকে পাওলো দিবালা গতকালকে আর্জেন্টিনাকে একটা ম্যাচ জিতেছে, সেই মেসির 10 নম্বর জার্সি পরে খেলছে। কিন্তু এত কিছুর পরে এই বয়সে এসে এই ছেলেটা মনে হয় না আর খুব বড় কোনো স্বপ্ন দেখতে পারে, কারণ তার ক্যারিয়ারের সোনালি সময়টা কার্যত নষ্ট হয়ে গেছে লিওনেল মেসির কারণে। হ্যাঁ, একটা লোক হলেও এই পৃথিবীতে মেসিকে অভিশাপ বলে মনে করতে পারে, সেটা আমাদের এই দিবালা। তো আমরা সেই ব্যাপারটা একটু গল্প করব যে, দিবালা জীবনে কেন মেসি একটা অভিশাপ, এবং একই সঙ্গে মেসি দিবালা কেন ভয়ানক মেসি ভক্ত। ও দিবালা আর 10টা আর্জেন্টাইনের মতো, আর্জেন্টিনার কর্ডোবা এলাকায় জন্ম নেওয়া একটা ছেলে। অন্য সব আর্জেন্টাইনের মতো তার জীবনে ওই দারিদ্র্যের খুব মারাত্মক গল্প নেই। খুবই স্বাভাবিকভাবে সে ওখানকার একটা লোকাল ক্লাবে খেলছে, পরে ইতালিয়ান পালের মতে আসছে, সেখান থেকে জুভেন্টাসে আসছে, খুবই স্মুথ জার্নি। এবং পুরোটার সময় সে এইটা শুনে বড় হয়েছে, সে নেক্সট মেসি। এই যে নেক্সট মেসি শব্দটা শত শত আর্জেন্টাইনের নামের আগে ব্যবহার করা হয়েছে। এদের অনেককে আপনারা খেলতে দেখছেন, অনেককে দেখেন নাই, কিন্তু দিবালার মতো সত্যিকারের নেক্সট মেসি আর কেউ নাই। কারণ একেবারে সর্বার্থে সে মেসির মতো, সে মেসির মতো ওই রাইট উইংয়ে খেলে, এবং সে ওই একইভাবে ড্রিবল করে, একইভাবে সামনে এগিয়ে যেতে চায়, একই রকম ফ্রি স্পেস খোঁজে, একই রকম পাস দেয়, তার ইচ অ্যান্ড এভরিথিং মেসির মতো। মানে আপনি তাকে মেসি যে সে নেক্সট মেসি বা সে অ্যানাদার মেসি, এটা কথার কথা না, এটা একেবারে হুবহু সত্যি। এবং এই সত্যি হওয়াটাই দিবালার জীবনে কাল হলো। কারণ একটা পর্যায় পর্যন্ত সে যখন বয়সভিত্তিক ফুটবল খেলতো, তখন পর্যন্ত এটা তার জন্য একটা প্রশংসা ছিল যে দিবালা নেক্সট মেসি। কিন্তু যখন সে জাতীয় দলের কাছাকাছি আসতে শুরু করলো, তখন সে বুঝলো যে এই যে নেক্সট মেসি, এই ব্যাপারটা তাকে শেষ করে দিচ্ছে। দেখেন, এই আর্জেন্টিনা দলে খেলার জন্য সে কিন্তু অনেকটা ত্যাগ করে তারপরে আসছে। দিবালা জন্মসূত্রে আর্জেন্টাইন, কিন্তু দিবালার পূর্বপুরুষটা দুটো ডিসেন্ট থেকে আসছে, একটা হচ্ছে পোল্যান্ড, একটা হচ্ছে ইতালি। ফলে দুটো ডিসেন্টের, এবং ওর কিছু অংশ কানাডাতেও আছে, কিন্তু কানাডার সঙ্গে ওর কোনো রিলেশন রাখে না বলে ওর কানাডিয়ান পাসপোর্ট নাই, বাট ওর একটা ইতালিয়ান পাসপোর্ট আছে, একটা পোলিশ পাসপোর্ট আছে। এবং ও যখন বয়সভিত্তিক আর্জেন্টিনা দলে ডাক পায়, তার আগে পোল্যান্ড এবং ইতালি দুই দলেরই বয়সভিত্তিক দল থেকে ডাক পাইছে। কিন্তু ও বারবারই মিডিয়াতে একটা কথা বলছে যে, আমি একজন আর্জেন্টাইন, আমি সেই জার্সি পরবো না যে জার্সি আমাকে আমার বলে, মানে আমি বিলং করি না, সেই জার্সি আমি পরবো না। আমি পৃথিবীতে একটা মাত্র ন্যাশনাল জার্সি বিলং করি, সেটা আর্জেন্টিনা। তখনও বুঝতে পারছে কিনা আমি জানি না যে ওর সামনে কি ভয়াবহ একটা ভবিষ্যৎ অপেক্ষা করতেছে। সেটা হচ্ছে, ও যখন জাতীয় দলে আসলো প্রথম, এসে দেখলো যে ওর আসলে খেলার কোনো স্পেস নেই। কারণ এই যে নেক্সট মেসি, এটা কথার কথা না,
এটা শুনতে ভালো শোনায় ভাই। আমাকে যদি কেউ বলে নেক্সট উৎপল শুভ্র, সেটা শুনতে ভালো শোনাবে, কিন্তু পরিস্থিতি যদি এমন হয় যে পৃথিবীতে একজন উৎপল শুভ্র থাকার অধিকার আছে, তাহলে তো আমার আর বেঁচে থাকার অধিকার থাকবে না, কারণ আমি তো তার তুলনায় খুবই তুচ্ছ, খুবই তুচ্ছ। তো মেসির জীবনেও সেই দিবালার জীবনেও সেই ঘটনাটা ঘটলো যে একজন লিওনেল মেসির কার্বন কপি সে, কিন্তু পৃথিবী আর্জেন্টিনা ন্যাশনাল টিমে তো দুটো মেসির জায়গা নাই। ফলে দিবালার জীবনটা হঠাৎ করে বিভীষিকাময় হয়ে উঠলো। সে ন্যাশনাল টিমে আসলো, এসে দেখলো সে খেলতে পারতেছে না। কারণ কি, তারে নামানো হলো, তারে প্রথম ডাকলো সম্ভবত টাটা মার্টিনো। যেই ডাকো সেটা ম্যাটার না, ম্যাটার হচ্ছে যে তাকে বদলি হিসেবে নামানো হলো। মেসি তখন মাঠে, মেসি রাইট সাইডে, দিবালা লেফট সাইডে। দিবালাকে বলা হলো তোমাকে লেফট সাইডে খেলতে হবে। ওকে ফাইন, অনেকেই ক্লাবে যে জায়গাটায় খেলে হুবহু সেই জায়গাটা ন্যাশনাল টিমে পায় না, এই ক্লাস থাকে। যেমন এখন আপনার রিয়াল মাদ্রিদে 3টা লেফট উইঙ্গার, ফলে রিয়াল মাদ্রিদ কাকে কোথায় খেলাবে। তো এগুলো অনেকের ক্ষেত্রে সলভ করা যায়, কিন্তু মেসি আর দিবালার ক্ষেত্রে এর কোনো সমাধান নাই। অন্তত প্রথম ম্যাচেই দিবালা সেটা আবিষ্কার করে ফেললো, কারণ দেখা গেল সে বারবার দৌড়ায় ডাইনে চলে যাচ্ছে এবং ঠিক একই জায়গায় দুজন যে বারবার ক্লাশ করতেছে। মানে যে বলটা থ্রু দিচ্ছে, ধরেন মিডফিল্ড থেকে একটা বল দিচ্ছে, বল একটা বল থ্রু দিল, এখন এই বলটা রিসিভ করার জন্য ঠিক একই বিন্দুতে গিয়ে দিবালা আর মেসি আজে। তো এটা তো ম্যানেজমেন্টের জন্য খুব বিরক্তিকর ব্যাপার, মেসির জন্যও খুব বিরক্তিকর ব্যাপার যে বারবার আমি যে বল রিসিভ করবো সেই বলের কাছে দৌড়ায় আসতেছে, ফলে একটা জায়গা জ্যাম প্যাক্ট হয়ে যাচ্ছে, আর একটা স্পেস বা লেফট সাইড পুরো ফ্রি হয়ে যাচ্ছে। এইভাবে তো খেলা এগোতে পারে না। ফলে দিবালাকে কার্যত ওই বেঞ্চে বসেই থাকতে হলো। এবং মানে তার নামের পাশে অলরেডি 39 বা 40 ইন্টারন্যাশনাল ম্যাচ আছে, কিন্তু কার্যত সে কত মিনিট খেলছে এটা আপনি হিসাব করে বলতে পারবেন। প্রায় সব বদলি হিসাবে নামতো, এবং মেসি থাকতে তার নামাটা খুব অর্থহীন ছিল। এই বিশ্বকাপে সে এমন হয়েছে ফাইনালে শুধু পেনাল্টি নিতে মাঠে নামছে। তো এই রকম একটা অবস্থায় দিবালা একবার একটা মিডিয়াতে এই মনের কথাটা বলে ফেলল যে আমার পক্ষে আসলে মেসির সঙ্গে জুটি করে খেলা সম্ভব না। সে ব্যাখ্যা করলো যে আমি আসলে, আমাকেই তো আসলে ছাড়টা দিতে হয়, কারণ আমি তো লেফট সাইডে খেলতে পারি না, আমাকে লেফট সাইডে খেলতে হয়। এই কথা বলার পরে দিবালা কার্যত আর্জেন্টিনার ন্যাশনাল ভিলেনে পরিণত হলো। একেবারে আর্জেন্টিনার মিডিয়া, সাধারণ জনগণ থেকে শুরু করে ফুটবলাররা সবাই দিবালারে নিয়ে গালিগালাজ শুরু করলো। মিডিয়াতে যাচ্ছে তাই একটা অবস্থা। দিবালা বারবার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলো যে আমাকেই যে সব ত্যাগ করতে হয়, কথাটা আমি ভুলে বলে ফেলাইছি, আমি মেসিরে নিয়ে এরকম বলতে চাই নাই, তো মানে এইটা আমি বলতে চাই না, বারবার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলো। পরে খোদ লিওনেল মেসিকে এই ব্যাপারে মুখ খুলতে হলো। মেসি মিডিয়াতে প্রথমেই বললেন যে এই ছেলেটা যেটা বলছে এটা সত্যি বলছে, এই ছেলেটাকে আসলেই ন্যাশনাল টিমে খেলতে হলে স্যাক্রিফাইস করতে হচ্ছে, এবং মুশকিল হচ্ছে আমি এবং সে এমন প্রজাতির খেলোয়াড় যে আমরা আসলে ওই জায়গাটা চেঞ্জ করতে পারতেছি না কেউ। আমি লেফট সাইডে যেতে পারতেছি না, ও লেফট সাইডে যেতে পারতেছি না, এবং আমরা দুজন মাঠে থাকলে আমরা কেউ স্পেস পাচ্ছি না, এবং স্যাক্রিফাইসটা ওকে করতে হচ্ছে, কারণ আমি তো আমার রাইট সাইডে খেলতেছি, ওর লেফট সাইডে খেলতেছে। ফলে ওকে আপনারা এই নিয়ে আক্রমণ করবেন না, ও চেষ্টা করতেছে মানায় নেওয়ার, আমরা হয়তো একসাথে একদিন খেলতে পারবো ভালো মতন, শুরু থেকে খেলতে পারবো, স্টার্টিং লাইন আপে থাকবো, কিন্তু অ্যাটলিস্ট ওরে আক্রমণ করেন না। কারণ ও কোনো ভুল কথা বলে নাই, কোনো অন্যায় কথা বলে নাই, ওরই স্যাক্রিফাইস করতে হচ্ছে। কিন্তু মানুষ এতে কতটা প্রবোধ মানলো খুব মুশকিল। তবে দিবালা এর মাঝখানে বহুবার বহু ইন্টারভিউতে বহু কথাবার্তায় প্রমাণ করছে যে সে আসলেই 8-10টা আর্জেন্টাইনের মতো মারাত্মক মেসি ভক্ত। একটা জিনিস আমার মনে আছে, 2017-র দিকে একটা ইন্টারভিউতে ওর বলা হয়েছিল যে আপনাকে বলা হয় ক্লোন মেসি, তো এটা আপনি কীভাবে দেখেন? তো সে বেশ রূঢ় একটা জবাব দিচ্ছিল যে আমি পাওলো দিবালা হয়ে সন্তুষ্ট আছি। এখন আপনি যদি মেসিকে বলেন যে মেসি হচ্ছে ক্লোন ম্যারাডোনা, এটা বললে মেসি যেমন অস্বীকার করবে, আমিও সেরকম অস্বীকার করতেছি যে আমি ক্লোন মেসি না, আমার পক্ষে মেসি হওয়া সম্ভব না। এবং সে সেখানে একটা শব্দ ব্যবহার করলো যে আপনারা বলতে পারেন, কিন্তু আপনাদের সেই বলাটা যদি আমি বিশ্বাস করি তাহলে বুঝতে হবে আমি একটা স্টুপিড, কারণ আমার বোঝা উচিত যে আমি মেসির একটা চুলেরও যোগ্য না। আক্ষরিক অর্থে সে চুল শব্দটা বলছে, আপনি চাইলে গুগল করে দেখতে পারেন। মানে মেসির প্রতি তার রেসপেক্টের কোনো অভাব নাই, কিন্তু এই ছেলেটার জীবনটা কার্যত মেসির কারণে ন্যাশনাল টিমে আর খেলা হলো না। সাম্পাওলি চেষ্টা করছেন, তারপরে সাভাইয়া চেষ্টা করছেন, নানাভাবে চেষ্টা করা হয়েছে, কিন্তু কোনোভাবেই সে মেসির সঙ্গে ম্যাচ করতে পারে না। সে একই সঙ্গে দুইজন অ্যাটাকে মানে সামনে খেলতে পারে না।
এর কোনো সমাধানও ওই অর্থে আর খুঁজে পাওয়া যায় না। এর সঙ্গে দিবালার জীবনে আরেকটা বড় অভিশাপ হয়ে দাঁড়ালো ইনজুরি। কারণ মেসি তো মাঝে মাঝে পিরিয়ড অফ টাইম আর্জেন্টিনা টিম থেকে নিচ্ছে, বিরতি নিচ্ছে। এই বিরতিতে কিন্তু দিবালার পক্ষে নিজেরই এস্টাবলিশ করে ফেলা সম্ভব ছিল। অ্যাটলিস্ট ন্যাশনাল টিমে সবসময় থাকাটা প্রমাণ করতে পারতো সে, রেগুলার 11-এ খেলুক বা না খেলুক। সেখানে আবার তার একটা বড় সমস্যা হয়ে পড়লো, মেসি যখনই ন্যাশনাল টিম মিস করে বেশিরভাগ ক্ষেত্রে দিবালা সেই সময় ইনজুরিতে পড়ে যায়। 2018 সালে তো আমার পরিষ্কার মনে আছে, মেসি সম্ভবত 3 মাসের জন্য ন্যাশনাল টিম মিস করতেছিল। সেই সময় দিবালাকে ডাকা হয়েছে, জুভেন্টাসের হয়ে খেলতে যেয়ে ইনজুরিতে পড়লো। এই ঘটনা তার জীবনে বারবার ঘটছে। ইন্টারেস্টিংলি এই ফ্রাস্ট্রেশন হোক বা যে কোনো কারণেই হোক, দিবালা আস্তে আস্তে নিজেরা হারাতে শুরু করলো। মানে 2016-17 যে দিবালাকে বলা হচ্ছিল ক্লোন মেসি, সেই দিবালা 2022 পর্যন্ত আস্তে আস্তে অনেকটাই ফুরায় গেল। তারপরে 2022 পর্যন্ত সে বিশ্বকাপ দলে ছিল এবং একটা দুটো ম্যাচে তো বদলি হিসাবে নামছেও বিশ্বকাপে। এরপরে কিন্তু দিবালার উপরে ট্রাস্ট রাখাও কঠিন হচ্ছিল। একদিকে ইনজুরি, আর একদিকে ফর্মও অনেকটা হারায় ফেলা, রোমায় চলে যাওয়া, সব মিলায় দিবালারও আর সেই যৌবনটা ছিল না। অ্যাট লাস্ট অবস্থা দাঁড়ালো যে লাস্ট কোপায় কিন্তু সে দলেও ছিল না। তারপরেও এই ছেলেটার ওই স্বপ্নটা থেকে সে সরে আসে নাই যে সে আর্জেন্টিনার একদিন কাণ্ডারি হবে, এই স্বপ্নটা থেকে সরে আসে নাই। তার সেরা উদাহরণ হচ্ছে এই সিজনে দলবদলের মৌসুমে তার কাছে সৌদি আরব থেকে বিরাট একটা অফার ছিল, বিরাট অফার। সেটা হয়তো রোনালদো নেইমারের মতো অত বড় না, কিন্তু দিবালার জন্য এটা অনেক বড় অফার ছিল। সে যাবে প্রায় নিশ্চিত হয়ে গেছিল। তখনই হঠাৎ করে সে সিদ্ধান্ত নিল সে যাবে না। কারণ হিসেবে সে বললো যে আমি জাতীয় দলে খেলতে চাই। তো সৌদি আরবে গিয়ে খেললে সেই খেলা কোচের চোখে নাও পড়তে পারে, তখন তো আমার জাতীয় দলে ডাকবে না। আমি মাঠে নামতে পারি বা না পারি, আমি আর্জেন্টিনার জার্সি গায়ে বেঞ্চে বসে থাকতে চাই। এই যে আকুতিটা, এই যে জাতীয় দলে খেলার জন্য দিবালার আকুতি, এটাকে আপনি রেসপেক্ট না করে কোনো উপায় নেই। অ্যাট লাস্ট তার সেই স্বপ্নটা খানিকটা সত্যি হয়েছে। এই যে দেখেন, মানে এই গতকালকে যে ম্যাচটা দিবালা খেললো, এই ম্যাচের কিন্তু প্রথম যখন দল ঘোষণা করলেন স্কালোনি, তখন এই স্কোয়াডে দিবালাকে উনি রাখেন না, এবং স্কালোনি তার ব্যাখ্যা দিচ্ছিলেন যে কেন দিবালাকে রাখেন। কারণ উনি বলতেছিলেন যে আমার এই কম্বিনেশনে এখন আর দিবালা খুব একটা জায়গা নেই। তারপর হুট করে কি মনে হলো, স্কালোনি দিবালাকে ডাকলেন, একটা স্বপ্নের দরজা খুলে গেল। দেখেন সেই দিবালা আর হাতেই স্কালোনি 10 নম্বর জার্সিটা পেতে, এইটা হয়তো এই একটা দুটো ম্যাচেরই ব্যাপার। এই দুটো ম্যাচেই হয়তো দিবালা 10 নম্বর জার্সি পরবে। দিবালা নিজে কি সেটা বোঝে না? দিবালা এই ব্যাপারটা বলতে গিয়ে ম্যাচ শেষে বলতেছিল যে আমি জানি এই জার্সিটার মালিককে, এই জার্সিটার মালিক আমি না, এই জার্সিটার মালিক পৃথিবীতে একজন, সেটা হচ্ছে লিওনেল মেসি। আমি এই ম্যাচে জার্সিটা পরে নামছি, এটা যে কেউ পরে নামতে পারতো, নামতে হতো, কারণ ফিফার আইন যে আপনি 10 নম্বর জার্সিকে রেস্ট দিতে পারবেন না, ফলে আমাকে পরে নামতে হয়েছে। কিন্তু আমি এতটা বোকা না যে আমি বুঝি না যে এই জার্সির আসল মালিক। তো দিবালা হচ্ছে সেই লোক যে যার ভিতরে প্রবল মেসি ভক্তি আছে, কিন্তু একই সঙ্গে মেসি তার জন্য একটা অভিশাপ। কিন্তু সেই অভিশাপটাকে সে কখনো অভিশাপ হিসেবে দেখে না, সে সবসময় চাইছে এটা অতিক্রম করে যেতে। দেখেন দিবালা সম্পর্কে প্রায় বলা হয় যে দিবালা পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান খেলোয়াড়দের একটা, যে একই সঙ্গে রোনালদোর টিমমেট আবার মেসির টিমমেট। পৃথিবীতে খুব অল্প কয়েকজন খেলোয়াড় এরকম আছে যারা রোনালদোর টিমমেট, মেসিরও টিমমেট। সেই সৌভাগ্যটা কি আসলে দিবালার জন্য সৌভাগ্য হিসেবে কাজ করছে? হয়তো জুভেন্টাসে সে রোনালদোর সঙ্গে খেলতে পারছে, তাও কিন্তু সেখানে তার জন্য সে শ্যাডোড হয়ে থাকছে। তাকে সবসময় রোনালদোর ছায়া থাকলেও সে অন্তত পিচে তো থাকতে পারছে, খেলতে তো পারছে। কিন্তু আর্জেন্টিনায় তো সে তার খেলাটাই হলো না। যে আর্জেন্টিনায় খেলার জন্য সে ইতালির বিসর্জন দিল, পোল্যান্ডের বিসর্জন দিল, এবং শেষ পর্যন্ত সৌদি আরবে খেলার এত বড় অফার ফিরায় দিল, সে সব কিছু মিথ্যা হয়ে গেল। তার শুধু মেসির মতো খেলে এই অপরাধে, এইটাকে অতিক্রম করে যাওয়া তো অনেক বড়। তো যার দিবালার সামনে এখনো 2-4 বছর সময় তো আছে। মেসি তো সর্বোচ্চ আর এই বিশ্বকাপ পর্যন্ত, তাও হয়তো নিয়মিত খেলবে না। দিবালার সামনে এখনো কিন্তু ম্যাজিকটা দেখানোর সময় শেষ হয়ে যায়। দিবালা রোমাতে আবার নিজেকে ফিরে পাইছে, রোমাতে সে চ্যাম্পিয়ন্স লিগে ভালো করছে, এবং সর্বশেষ একটা ম্যাচে মনে হয় হ্যাটট্রিক করছে। ফলে দিবালা আবার ছন্দে চলে আসছে, এবং জাতীয় দলে দেখলাম আমরা যে সে কালকে যেটুক প্লেইং টাইম পাইছে দারুণ খেলছে, সে মেসিকেই মনে করায় দিচ্ছে বারবার। তো এই দিবালা যদি মেসির এই পতাকাটা একটা বছরের জন্য বহন করে যেতে পারে, তাহলে আমি মনে করবো যে দিবালার যে এই যে আত্মত্যাগ, এই যে এত বছরের যে আত্মত্যাগ, পুরোটা সফল হয়ে যাবে।
এবং অন্তত আমি মনে করি সফল হয়ে গেছে। এই যে একদিনের জন্য 10 নাম্বার জার্সি পড়ছে, ওর সব আত্মত্যাগ সফল হয়ে গেছে। ও মেসির অভিশাপকে কাটায় উঠতে পারবে কিনা এটা বড় প্রশ্ন না, বড় প্রশ্ন হচ্ছে যে ও যে এই আত্মত্যাগ এটা সফল হয়েছে। তো দিবালার জন্য শুভেচ্ছা থাকলো। আমরা আশা করি যে মেসির পতাকাটা কিছুটা দিনের জন্য হলেও এই ছেলেটা বহন করবে, অন্তত প্রমাণ করবে তাকে নিউ মেসি বলাটা খুব একটা অন্যায় ছিল না। মুখে যাই বলুক, সে তো আমাদের নতুন মেসি। তো নতুন মেসির জন্য শুভকামনা থাকলো। দিবালা তুমি ট্রাজিক হিরো হয়ে থাকো না, তুমি একটু সময়ের জন্য হলেও হিরো হও। পাবলো, শুভেচ্ছা থাকলো। তোমার নাম তো, ডাক নাম তো দ্য জুয়েল, তুমি রত্ন হয়ে চলে ওঠো। শুভেচ্ছা।